তো আমরা যে কিছু নিউমেরিক্যাল দেখব। তো প্রথমেই দেখব আমরা পার্সেন্টেজ কম্পোজিশনের কিছু নিউমেরিক্যাল দেখব। তো কি বলছে প্রথম নিউমেরিক্যালটা হচ্ছে 3 গ্রাম অফ হাইড্রেটেড ক্যালসিয়াম ক্লোরাইড yields 1.52 গ্রাম অফ দ্য অ্যানাইড্রাস সল্ট CaCl2 অন হিটিং। মানে একটা হাইড্রেটেড 3 গ্রাম CaCl2কে যদি আমি হিট করি তাহলে আমার 1.52 গ্রাম অ্যানহাইড্রাস মানে অনার্দ্র ClCl2 পাওয়া যায়। মানে এখান থেকে জলটা বেরিয়ে গিয়ে অনার্দ্র অবস্থায় শুষ্ক CaCl2টা পাওয়া যায়। হচ্ছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার প্রেজেন্ট ইন দ্য হাইড্রেটেড সল্ট। মানে এই 3 গ্রাম হাইড্রেটেড সল্টে ওয়াটারের পার্সেন্টেজ কত, ঠিক আছে, ধরা কত পার্সেন্টেজ ওয়াটার আছে। আর কি বলতে চাইছে, ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার অ্যাসোসিয়েটেড পার মোল অফ অ্যানাইড্রাস সল্ট। মানে 1 মোল অ্যানাইড্রাস সল্টে মানে 1 মোল CaCl2তে কতটা ওয়াটার আছে সেটাকে ক্যালকুলেট করতে বলেছে। তাহলে আমি কি করব, প্রথমে ম্যাথটাকে যে আমি কতটা ওয়াটার আছে আমি সেটা বার করে নিই। আমি 3 গ্রামকে হিট করে আমি এতটা পেয়েছি অ্যানাইড্রাস, তাহলে বাকিটা ওয়াটার, এইটা মাইনাস এটা করলে কত হবে 1.48 গ্রাম ওয়াটার। তাহলে পার্সেন্ট অফ ওয়াটার কত, আমার ওয়াটার 3 গ্রাম ওয়াটার আছে এত, তাহলে 100-এ কত আছে, তাহলে কী হবে 1.48/3 × 100। এটাই হচ্ছে কি আমার ওয়াটারের পার্সেন্টেজ, ঠিক আছে, পার্সেন্টেজ অফ ওয়াটার। তাহলে এটা এইবার দেখো কি বলেছে, পরের কি বের করতে বলেছে আমাকে, ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার অ্যাসোসিয়েটেড পার মোল অফ দ্য হাইড্রেটেড সল্ট। পার মোল মানে 1 মোলে কতটা ওয়াটার আছে সেটা বার করতে বলেছে, ঠিক আছে, 1 মোলের সাথে কতটা ওয়াটার অ্যাসোসিয়েটেড আছে। এইবার CaCl2 মলিকুলার ওয়েট কত, ক্যালসিয়াম 40 আর এটা 35.5 করে দুখানা, তাহলে কত হবে 111। তাহলে আমি বলতে পারি 111তে আমার তাহলে কতটা জল আছে এটা বার করতে, কত এর সাথে কতটা ওয়াটার অ্যাসোসিয়েটেড আছে সেটা বার করতে হবে। এটাই তো 1 মোল CaCl2 মানে তার মলিকুলার ওয়েট। তাহলে আমার 1.52 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে ওয়াটার অ্যাসোসিয়েটেড কত 1.48 গ্রাম, যেটা এখান থেকে বার করলাম। সো 111-র সাথে বা 1 মোলের সাথে কত অ্যাসোসিয়েটেড সেটা হবে এতটা, ক্লিয়ার। তাহলে এই হবে কি অ্যান্সার, যে আমার তাহলে 1 মোল CaCl2-র সাথে এতটা ওয়াটার অ্যাসোসিয়েটেড আছে। পরের নিউমেরিক্যালটা দেখব। পরেরটা কি বলছে, এ কম্পাউন্ড কন্টেন্স 28% অফ নাইট্রোজেন অ্যান্ড 72% অফ এ মেটাল বাই মাস। ঠিক আছে, একটা কম্পাউন্ড বলেছে যাতে 28% নাইট্রোজেন আর 72% মেটাল আছে। ইন দ্য কম্পাউন্ড 3 atoms অফ মেটাল রিমেন্স কম্বাইন্ড উইথ 2 atoms অফ নাইট্রোজেন। মানে 3টে মেটাল 2টো নাইট্রোজেনের সাথে কম্বাইন করেছে। ফাইন্ড দ্য অ্যাটমিক মাস অফ দ্য মেটাল। এইবার যখন বলেছে যে 3টে মেটালের অ্যাটম 2টো নাইট্রোজেন অ্যাটমের সাথে কম্বাইন করে, তাহলে আমি ফর্মুলা লিখতে পারি M3N2, ক্লিয়ার। তাহলে M3N2 মানে এর মলিকুলার ওয়েট আমি দেখব কত হচ্ছে। আমি ধরে নিচ্ছি M এর অ্যাটমিক মাস A, তাহলে কী হবে 3 × A প্লাস নাইট্রোজেন কত হয় 14 করে, তাহলে 2 × 14, তাহলে কী হবে 3A + 28। এই কম্পাউন্ডটার মলিকুলার ওয়েট হবে 3A + 28, তাহলে ক্লিয়ার। এরপরে দেখো, এরপরে কি হচ্ছে, তাহলে আমার পার্সেন্টেজ অফ দ্য মেটাল কত হবে, পার্সেন্টেজ অফ মেটাল কত হবে 3A/28টা কি টোটাল মলিকুলার ওয়েট, তার মধ্যে মেটাল কতটা আছে 3A, তাহলে 3A/3A + 28 × 100, এটাই হবে পার্সেন্টেজ। তাহলে আমার প্রবলেমে বলেছে কি, আমার অ্যাকর্ডিং টু প্রবলেম আমি তাহলে লিখতে পারি মেটালের পার্সেন্টেজ = 72, এটাই তো বলে দিচ্ছে আমার অ্যাকর্ডিং টু প্রবলেম, বলে দিচ্ছে 72% মেটাল আছে। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেট করলে A = 24, অ্যাটমিক ওয়েট অফ দ্য মেটাল ইজ 24, ক্লিয়ার। এরপরে যে প্রবলেমটা দেখব কি বলছে, গিভ দ্য পার্সেন্টেজ অফ অ্যামোনিয়াম অ্যান্ড সালফেট রেডিক্যালস ইন মোর সল্ট। মোর সল্টের আমাকে ফর্মুলা বলে দিয়েছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা সল্ট, মনে রাখবে ফর্মুলাটা, মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। তো আমি দেখে নেবো এর মলিকুলার ওয়েট কত। এই অ্যামোনিয়াম নাইট্রোজেন কত 14 আর হাইড্রোজেন 1 করে 18, তাহলে 2টো অ্যামোনিয়াম মানে 2 × 18, সালফেট হয় 96, কারণ সালফার 32 আর এটা 4 × 16, টোটালটা করলে 96, তাহলে একবারে 96 লিখেছি। আয়রন 56 হয়, সালফেট আবার 96, আর ওয়াটার কথা করে হয় 18 × 6, 6টা ওয়াটার আছে, তাহলে হবে 392। তাহলে আমার টোটাল 1 মোল মোর সল্টে আমার অ্যামোনিয়াম রেডিক্যাল কতটা আছে, 2টো আছে, 2 × 18, ক্লিয়ার। আর সালফেট কটা আছে, এখানে 2টো সালফেট আয়ন দেবে, SO4 এটাও দেবে, এটাও 2টো দেবে, তাহলে সালফেট কত করে আছে 96, তাহলে 2টো সালফেটের ওয়েট কত হবে আমার 192। তাহলে আমার পার্সেন্টেজ অফ অ্যামোনিয়াম কত 36/392 × 100 হবে 9.18, আর পার্সেন্টেজ অফ সালফেট কত হবে
192/392 ইন্টু 100, 48.98। এইবার যে ম্যাথগুলো দেখবো এগুলো হচ্ছে মাস ক্যালকুলেশনের ম্যাথ মানে আর কি ভর যদি ক্যালকুলেশনের ম্যাথ যদি দেয় তো এটা কী করে, তো দেখি কীরকম ম্যাথ দিয়েছে। তো বলছে ফাইন্ড দ্য মাস অফ CaO obtained by heating 100 গ্রাম অফ স্যাম্পল অফ CaCO3 which is 95% pure। ঠিক আছে, বলছে একটা 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে হিট করে কত গ্রাম CO পাওয়া যায় বার করো। আর বলে দিয়েছে CaOটা হলো কি 95% পিওর। 95% পিওর মানে কি 100 গ্রামের মধ্যে 95% পিওর মানে 100 গ্রাম CaCO3-তে পিওর CaCO3 আছে আমার 95 গ্রাম। ক্লিয়ার? এটা হচ্ছে কি তার মানে। এবার CaCO3-কে হিট করলে আমরা এই রিয়াকশনগুলো জানি, কিছু ক্লাসে দেখেছি আমরা যে CaCO3-কে হিট করলে কী যায়, ক্যালসিয়াম অক্সাইড সলিড প্লাস CO2 গ্যাস। আমরা ক্যালসিয়াম অক্সাইডের মলিকুলার ওয়েট ক্যালকুলেট করলে কত হবে 40, কার্বন 12, এটা 3 × 16 করলে 100 গ্রাম। সিমিলারলি ক্যালসিয়াম অক্সাইড 40 + 16 56, এটা ক্যালকুলেট করলে 44। ঠিক আছে, আমার এখানে যে CO2 লাগছে না। তাহলে আমি বলতে পারি যে আমি কি বলেছি, আমার প্রবলেম অনুযায়ী কি বলেছে, এটা 95% পিওর, মানে বলতে পারি 100 গ্রাম স্যাম্পলে আমার 95% ক্যালসিয়াম পিওর ক্যালসিয়াম কার্বনেট আছে। হ্যাঁ, এটা বলতে পারি। তাহলে আমাকে এবার আমাকে কী বলতে, তাহলে আমি জানতে কি চেয়েছে যে আমাকে ওই কতটা ক্যালসিয়াম কার্বনেট পাবো, তাই তো। তাহলে আমি যেহেতু আমি ইকুয়েশান থেকে দেখলাম যে 100 গ্রাম, এই যে ইকুয়েশানটা থেকে আমি কি দেখলাম যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে হিট করলে আমার 56 গ্রাম CO পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে 100 গ্রাম থেকে পাওয়া যায় আমার 56 গ্রাম CaO। তাহলে আমার 95 থেকে কত পাওয়া যাবে? কেন 95-এ দেখছি, কারণ আমি ওই 100 গ্রামের মধ্যে আমার 95% পিওর। ঠিক আছে, তাহলে আমাকে ওই স্যাম্পলটাই দেখতে বলছি, এটা 95% পিওর। তাহলে ওখানে 95 গ্রাম CaCO3 হবে। তাহলে 100 গ্রাম থেকে পাওয়া যাচ্ছে 56 গ্রাম, আর 95 গ্রাম থেকে পাওয়া যাচ্ছে কত। ক্লিয়ার? তাহলে এটা ইন্টু মাল্টিপ্লাই বাই 100, এটা হবে অ্যান্সার। তাহলে আমি বলতে পারি এ স্যাম্পল অফ 100 গ্রাম অফ ক্যালসিয়াম কার্বনেট which is 95% pure on heating produces 53.2 গ্রাম of calcium oxide। পরের নিউমেরিক্যালটা দেখি কি বলছে, এ সলিউশন অফ HNO3 contains 60% নাইট্রিক অ্যাসিড। মানে ওটাই যে সলিউশনটার মধ্যে একটা নাইট্রিক অ্যাসিড সলিউশন, তার মধ্যে 60 গ্রাম, ধরো 100, এটা যেহেতু যাই হোক এটা 60% এখানে, এটা বেসিক্যালি ওয়েট বাই ভলিউম। ঠিক আছে, মানে 100 ml সলিউশনে 60 গ্রাম নাইট্রিক অ্যাসিড আছে। ঠিক আছে, দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য সলিউশন ইজ 1.46, মানে সলিউশনটার ডেন্সিটি বেসিক্যালি আমার 1.46, মানে ঘনত্ব আর কি। হাউ মেনি গ্রামস অফ HNO3 সলিউশন উইল বি রিকোয়ার্ড টু ডিজলভ 5 গ্রাম অফ কপার অক্সাইড। বলছে এই সলিউশনটার, এই যে 60% নাইট্রিক অ্যাসিড সলিউশনটার কত গ্রাম লাগবে এই 5 গ্রাম কপার অক্সাইডকে দ্রবীভূত করতে, বা 5 গ্রাম কপার অক্সাইডকে দ্রবীভূত করতে আমার 60% নাইট্রিক অ্যাসিডের কত গ্রাম সলিউশন লাগবে, এটা আমাকে জানতে চেয়েছে। ক্লিয়ার? তো আমার প্রথমে কী হবে, আমাকে এই রিয়াকশানটা জানতে হবে। ঠিক আছে, এই রিয়াকশানটা আমরা আগে পড়েছি, একটু খেয়াল করে দেখো। নাইট্রিক অ্যাসিডের সাথে নাইট্রিক অ্যাসিড যেগুলো আমরা ক্লাস 10-এ ছিল আমাদের রিয়াকশান কপার অক্সাইডের সাথে, সেই রিয়াকশানটা দিয়ে দেখছি। এখান থেকে কপার অক্সাইডের সাথে নাইট্রিক অ্যাসিডের রিয়াকশানে কপার নাইট্রেট আর ওয়াটার তৈরি হচ্ছে। এখান থেকে আমি কপার অক্সাইডের আমি মলিকুলার ওয়েট আর নাইট্রিক অ্যাসিডের মলিকুলার ওয়েট বার করে নিলাম। নাইট্রিক অ্যাসিড এমনি হয় 63, যেহেতু 2 মলিকুলস ইউজ হচ্ছে তাহলে 126। তাহলে এত গ্রাম কপার অক্সাইডকে ডিজলভ করতে আমার কত লাগছে, এত গ্রাম নাইট্রিক অ্যাসিড, তাই তো। তাহলে আমরা লিখতে পারি যে অ্যামাউন্ট অফ HNO3 রিকোয়ার্ড টু ডিজলভ এত গ্রাম অফ কপার অক্সাইড ইজ এত। তাহলে আমার 5 গ্রামকে ডিজলভ করতে কত লাগবে, 5 গ্রাম কপার অক্সাইডকে ডিজলভ করতে আমার কত নাইট্রিক অ্যাসিড লাগবে, আমার এত গ্রাম নাইট্রিক অ্যাসিড লাগবে। ঠিক আছে, তো এইটা কিন্তু আমার অ্যাকচুয়াল অ্যান্সার নয়, এইটা আমার নর্মাল, এটাকে আমি ধরে নিচ্ছি কি 5 গ্রামকে, এটা আমি 100% পিওর নাইট্রিক অ্যাসিডের জন্য ধরেছি, কিন্তু আমাকে বলেছে কি সলিউশনটা 60% নাইট্রিক অ্যাসিড আছে। তাহলে সেই 60%-এ কত সেটা বার করি, কীভাবে করব। তাহলে আমার যেহেতু বলে দিয়েছে যে 60% নাইট্রিক অ্যাসিড আছে, তার মানে কি আমি বলতে পারি যে 100 সেমিকিউব বা 100 ml HNO3 সলিউশন কন্টেন্স 60 গ্রাম অফ পিওর HNO3। ক্লিয়ার? তাহলে এই যে সলিউশনটা, এই সলিউশনটার মাস কত, সলিউশনটার মাস হচ্ছে কিন্তু আমার কী করতে হবে, ml এর সাথে আমি ডেন্সিটি গুণ করে দিলে মাস পেয়ে যাবো। তাহলে
146 এর ডেন্সিটি, তাহলে আমি বলতে পারি 146 গ্রামে নাইট্রিক অ্যাসিড আছে আমার কত, 60 গ্রাম। বা উল্টোটা বলতে পারি যে 60 গ্রাম নাইট্রিক অ্যাসিড আছে, 60 গ্রাম নাইট্রিক অ্যাসিড আছে আমার এত গ্রাম HNO3 সলিউশনে। সো এত গ্রাম নাইট্রিক অ্যাসিড আছে আমার কত গ্রাম HNO3 সলিউশনে, যেটা পাবো সেটাই অ্যান্সার। এটা কিন্তু যেটা বের করেছিলাম এটা পিওর নাইট্রিক অ্যাসিড, আমাকে কিন্তু এটা চাইনি, আমাকে কী চেয়েছে, আমায় চেয়েছে 5 গ্রাম কপার অক্সাইড ডিজলভ করতে এই 60% নাইট্রিক অ্যাসিড সলিউশনটা কত গ্রাম লাগবে। আর আমি এটা যেটা বার করেছিলাম এটা 100% নাইট্রিক অ্যাসিডের, ঠিক আছে। তাই এত গ্রাম ইকুয়াল টু, এই যে এত গ্রাম নাইট্রিক অ্যাসিড ইকুয়াল টু এই সলিউশনটার কত গ্রাম সেটা বার করতে হবে, সেটাই কিন্তু আমরা সেকেন্ড এই কেসটায় করছি, ক্লিয়ার। তাহলে আমি এইখানে যখন আমি 146 গ্রাম বের করেছি, তো সেইভাবেই আমি পরে ম্যাথটাকে আমি করছি, এরকম বললাম যে তাহলে আমি লিখতে পারি 60 গ্রাম HNO3 is present in 146 gram of nitric acid solution, so 7.924 gram of HNO3 present in 19.282 gram of HNO3 solution। তাহলে আমি অ্যান্সার লিখবো কি, এত গ্রাম অফ HNO3 solution will required for the dissolution of 5 gram of COCO3, তাহলে CO, তাহলে বলতে চাইছি যে 5 গ্রাম কপার অক্সাইডকে ডিজলভ করতে আমার এত গ্রাম নাইট্রিক অ্যাসিড সলিউশন, এত গ্রাম নাইট্রিক অ্যাসিড সলিউশন দরকার, ঠিক আছে। এই হচ্ছে কি অ্যান্সার। এরপরের ম্যাথটা দেখব কি বলছে, হচ্ছে হাউ মাচ ওয়াটার উইল বি প্রডিউস ওয়েন ইলেকট্রিক স্পার্ক ইজ পাসড থ্রু এ মিক্সচার অফ 20 গ্রাম অফ হাইড্রোজেন অ্যান্ড 200 গ্রাম অফ অক্সিজেন, হোয়াট অ্যামাউন্ট অফ অক্সিজেন উইল রিমেন আনরিয়াক্টেড। বলতে চাইছে যদি একটা হাইড্রোজেন আর অক্সিজেনের মিক্সচার, বলছে হাইড্রোজেন কতটা নিয়েছে, 20 গ্রাম হাইড্রোজেন আর 200 গ্রাম অক্সিজেনের মিক্সচারে যদি আমি ইলেকট্রিক স্পার্ক প্রডিউস করি, মানে ঠিক আছে, ইলেকট্রিক স্পার্ক যদি আমি ইউজ করি, তাহলে আমার কতটা ওয়াটার তৈরি হবে আর কতটা অক্সিজেন আনরিয়াক্টেড থাকবে, এটা বার করতে হবে। এবার হাইড্রোজেন আর অক্সিজেনের রিয়াকশন আমরা জানি যে কী হয়, H2O দেয়, তো এটা ব্যালেন্স ইকুয়েশন করলাম। তাহলে এর মলিকুলার ওয়েট কত, 4 গ্রাম, হাইড্রোজেন 1 × 2, দুটো হাইড্রোজেন আছে তাহলে 2 × 2 4 হবে। অক্সিজেন কত হবে, একটার জন্য 16, দুটোর জন্য 32, আর ওয়াটার হবে 2 × 2 18 36। তাহলে আমি বলতে পারি যে আমি কত গ্রাম হাইড্রোজেন ইউজ করেছি, 20 গ্রাম হাইড্রোজেন, তাই তো। তাহলে আমি বলতে পারি 4 গ্রাম হাইড্রোজেন কত দেবে, 36 গ্রাম অফ ওয়াটার দেবে। তাহলে 20 গ্রাম হাইড্রোজেন আমার কত গ্রাম ওয়াটার দেবে, তাহলে দেবে 180 গ্রাম ওয়াটার। তারপর আমি বলতে পারি যে 4 গ্রাম হাইড্রোজেন রিয়াক্টস উইথ 32 গ্রাম, এখান থেকে পাচ্ছি যে 4 গ্রাম হাইড্রোজেন রিয়াক্টস উইথ 32 গ্রাম অক্সিজেন, সো 20 গ্রাম হাইড্রোজেন রিয়াক্টস উইথ 160 গ্রাম অফ অক্সিজেন। তাহলে আমার 160 গ্রাম অফ অক্সিজেন কিন্তু রিয়াক্ট করবে, তাহলে পড়ে থাকবে কতটা, আমি নিয়েছি কত ইনিশিয়ালি 200 গ্রাম নিয়েছি অক্সিজেন, তাহলে পড়ে থাকবে 200 মাইনাস 200 মাইনাস 160 = 40 গ্রাম, ক্লিয়ার। তাহলে অ্যামাউন্ট অফ আনরিয়াক্টেড অক্সিজেন এটা, আর ওয়াটার প্রডিউস এত গ্রাম 180 গ্রাম। এর পরের নিউমেরিক্যালটা দেখব, পরের নিউমেরিক্যালটা কী বলছে, বলছে 25.4 গ্রাম অফ আয়োডিন অ্যান্ড 14.2 গ্রাম অফ Cl2 react together to form a mixture of ICl and ICl3. What is the ratio of number of moles of ICl and ICl3 in the product mixture? ঠিক আছে, বলছে এত গ্রাম আয়োডিন ও এত গ্রাম ক্লোরিন নিজেদের মধ্যে রিয়াকশন করে ICl আর ICl3 একটা মিশ্রণ উৎপন্ন করে। বলছে মিশ্রণে ICl আর ICl3 মোলের অনুপাত কত, ঠিক আছে, এই জানতে চেয়েছে। কি করব, যে আমার 25.4 গ্রাম আয়োডিন মানে কি, 25.4 গ্রাম আয়োডিন মানে কত মোল আয়োডিন সেটা বার করে নেবো। এটা বাই কী হবে, তার ওয়েট বাই মলিকুলার ওয়েট, এটা তার মলিকুলার ওয়েট, আয়োডিনের মলিকুলার ওয়েট হয় 254, ঠিক আছে। এমনি আয়োডিনের অ্যাটমিক ওয়েট 127 রাফলি ধরা হয়, তো মলিকুলার ওয়েট হবে 254। তো এখান থেকে এটা কত পেলাম, 0.1 মোল। আর তাহলে 14.2 গ্রাম ক্লোরিন মানে কত মোল সেটা বার করব, এটা বাই কত হবে 71, ক্লোরিন কত হয় 35.5 করে, তা একটা ক্লোরিন মলিকুলের জন্য কত হবে 71, তাহলে কত মোল হচ্ছে এটা 0.2 মোল। তাহলে আমার এত গ্রাম আয়োডিন মানে 0.1 মোল আয়োডিন, আর এটা মানে 0.2 মোল ক্লোরিন। এবার I2 আর Cl2 রিয়াকশানে কী হচ্ছে, ICl আর ICl3 তৈরি হয়েছে, ঠিক আছে, এটা বলে দিচ্ছে। আর এটাকে নিজেকে কিন্তু ব্যালেন্স করে নিতে হবে, রিয়াকশানটা বলেই দিয়েছে কিন্তু এখানে। তাহলে আমি দেখতে পাচ্ছি কি, এটা কেন
কোএফিসিয়েন্ট নিয়ে মানে কি, এটা 1 মোল, এটা 2 মোল, এটা 1 মোল, এটা 1 মোল, তাহলে 1 মোল 2 মোল Cl2 সাথে রিয়াকশন করে 1 মোল ICl আর 1 মোল ICl3 দেয়। ঠিক আছে, এবার একটু প্রবলেম দেখো যে আমরা যেটা নিয়েছি যে এত গ্রাম I2 আর এত গ্রাম Cl2 নিয়েছি, এটা মানে কি 1 মোল I2 আর 0.2 মোল Cl2 মানে ডবল। আয়োডিনের ডবল আছে ক্লোরিন, তাহলে আমি বলতে পারি যে আমি তাহলে রিয়াকশন অনুযায়ী কি দেখছি, 1 মোল আয়োডিন 2 মোল ক্লোরিনের সাথে রিয়াকশন করে 1 মোল ICl আর 1 মোল ICl3 দিচ্ছে। তাহলে আমি বলতে পারি 0.1 মোল I2 0.2 মোল Cl2 সাথে রিয়াকশন করে 0.1 মোল ICl আর 0.1 মোল ICl3 দেবে। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। তাহলে আমার প্রোডাক্ট মিক্সচারে আমার ICl কত, 0.1 মোল, আর এটা 0.1 মোল ICl3। তাহলে রেশিও অফ নাম্বার অফ মোলস ইন দ্য প্রোডাক্ট ICl ইস টু ICl3 কী হবে, 0.1 is to 0.1 equal to 1:1। ক্লিয়ার? এরপরে দেখব মাস ভলিউম বা ভর আয়তন সম্পর্কিত কিছু প্রবলেম দেয়, সেগুলো একটু দেখব। কি বলছে, হোয়াট ভলিউম অফ গ্যাস উইল বি ফর্মড অ্যাট 523 Kelvin at 1 atmospheric pressure by the explosive decomposition of 5 gram of ammonium nitrate according to the given equation। বলছে 523 কেলভিন আর উষ্ণতা এবং 1 অ্যাটমসফেরিক প্রেসারে যদি আমি 5 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেটের এক্সপ্লোশন করি, তাহলে কত ভলিউম বা কত আয়তনের গ্যাস উৎপন্ন হবে। কি বললাম, এত উষ্ণতা এবং এত প্রেসারে 5 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেটকে যদি এক্সপ্লোশন করি, তাহলে কত আয়তন গ্যাস পাওয়া যাবে। আমাকে ইকুয়েশনটা দিয়ে দিয়েছে যে অ্যামোনিয়াম নাইট্রেট এরম এক্সপ্লোশন করে এরম 2N2 অক্সিজেন আর H2 উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে এটা 2 মোল, এর 2 মোল, এর 1 মোল, এর 4 মোল রিয়াকশন করছে। এর মলিকুলার রেট কত পাচ্ছে এখান থেকে করে ক্যালকুলেট করে, নাইট্রোজেন এগুলো আর বলছি না, যে এগুলো দেখে নাও। ঠিক আছে, এটা করে পাচ্ছি 160 পাচ্ছি এর মলিকুলার রেট। আর এটা যেহেতু 2 মোল, এমনি এসটিপিতে কত দেয়, এসটিপিতে দেয় 1 মোল মানে 22.4 লিটার, এখানে 2 মোল মানে 2 ইন্টু এত 22.4 লিটার। সিমিলারলি এটা 22.4 লিটার হবে, আর এটা 4 ইন্টু 22.4 লিটার হবে, কারণ এটা 4 মোল। এগুলো কেন আমি লিটারে নিচ্ছি, এগুলো কিন্তু প্রত্যেকটা গ্যাস। ঠিক আছে, তাহলে আমার 160 গ্রাম যদি অ্যামোনিয়াম নাইট্রেটের এক্সপ্লোশন করা যায়, তাহলে আমার মোট দেখো এখানে 2 4 6 1 7 7 ইন্টু 22.4 লিটার ভলিউমের গ্যাস পাওয়া যাবে। বোঝা গেছে এটা, যে তাহলে আমি টোটাল 160 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেটকে যদি আমি এক্সপ্লোশন করি, তাহলে আমার গ্যাস কত পাওয়া যাচ্ছে, আমার 7 ইন্টু 22.4 লিটার অ্যাট এসটিপি। ঠিক আছে, এটা বুঝতে হবে। তাহলে দ্যাট ইজ এসটিপি মানে কি 1 অ্যাটমসফেরিক প্রেশার আর 273 কেলভিন। ঠিক আছে, তাহলে আমি কত পাবো, 7 ইন্টু 22.4 লিটার অ্যাট 273 কেলভিন অ্যান্ড 1 অ্যাটমসফেরিক প্রেশার। ঠিক আছে, তাহলে এসটিপিতে আমার এত লিটার বা এত আয়তনের গ্যাস পাওয়া যায়। কিন্তু আমাকে প্রবলেমটা কি বলেছে, এসটিপিতে বলেনি, আমাকে বলেছে কি 523 কেলভিন আর 1 অ্যাটমসফেরিক প্রেশারে কত আয়তন পাওয়া যাচ্ছে সেটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি কি করে করব, সেই আমরা বেসিক যেগুলো 9-10-এ শিখেছিলাম, P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2, তো ওই ফর্মুলা অ্যাপ্লাই করব। ওই ফর্মুলা অ্যাপ্লাই করে দেখব কি হচ্ছে। ক্লিয়ার? তো এইটা দেখো কি হচ্ছে, তাহলে আমি ধরে নিচ্ছি এখানে P1 ধরে নিচ্ছি 1 ATM, V1 ধরে নিচ্ছি 7 ইন্টু 22.4, আর T1 ধরে নিচ্ছি 273 কেলভিন, আর P2 1 অ্যাটমসফিয়ার বলে দিচ্ছে, T2 বলে দিচ্ছে 523 কেলভিন। তাহলে V2টা বার করবো, তাহলে ফর্মুলা বসিয়ে দেখলাম এত পাওয়া যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে তাহলে 160 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেটের যদি আমি এক্সপ্লোশন করি, তাহলে 523 কেলভিন আর 1 অ্যাটমসফেরিক প্রেশারে আমার এত লিটার গ্যাস পাওয়া যায়। তাহলে আমাকে কতটা গ্রামের জন্য দেখতে হচ্ছে, কত হচ্ছে 5 গ্রামের জন্য। তাহলে 160 থেকে পাওয়া যায় এত লিটার, তাহলে আমার 5 গ্রাম থেকে কত পাওয়া যাবে, তো এটা ইন্টু 5/160, এটা ক্যালকুলেট করলে আসছে 9.387 গ্রাম। ক্লিয়ার? এরপরে যে নিউমেরিক্যালটা আসছে সেটা কি দেখব, তো সেটা বলছে যে 1.5 গ্রাম অফ এ মিক্সচার of calcium oxide and magnesium carbonate on ignition produces 360 ml of CO2 at STP. Calculate the percentage composition of the mixture. কি বলেছে, 1.5 গ্রাম একটা মিক্সচার আছে ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেট, তাকে ইগনাইট করা মানে হিট করে
এত ml 360 ml CO2 পাওয়া গেছে এসটিপিতে। তো ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ কম্পোজিশন অফ দ্য মিক্সচার, মানে এই এই মিক্সচারটায় কত পার্সেন্ট ক্যালসিয়াম কার্বনেট আর কত পার্সেন্ট ম্যাগনেসিয়াম কার্বনেট আছে সেটা বার করতে বলেছে। তা আমি ধরে নিচ্ছি ক্যালসিয়াম কার্বনেট এক্স গ্রাম, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কত হবে 1.5 মাইনাস এক্স গ্রাম। তাহলে আমার ক্যালসিয়াম কার্বনেটকে হিট করলে বা ইগনাইট করলে কী হয়, ক্যালসিয়াম অক্সাইড আর CO2 দেয় দেখেছি। তাহলে আমি এটা কি কত 100 গ্রামের মলিকুলার ওয়েট দেখেছি, তাহলে কত ml CO2 দেয় 22,400 ml। সিমিলারলি ম্যাগনেসিয়াম কার্বনেটকে হিট করলেও এই সিমিলারলি MgO প্লাস CO2 দেয়। ম্যাগনেসিয়াম কার্বনেটে যদি মলিকুলার ওয়েট বার করি এটা পাবো ম্যাগনেসিয়াম 24, কার্বন 12 আর এটা 3 × 16, এটা করলে পাবো 84 থেকে পাবো আবার সেই এটা 1 মোল যেহেতু, তাই এটা 22,400 ml পাবো। ক্লিয়ার? তাহলে আমি বলতে পারি যে ভলিউম অফ CO2 প্রডিউস ফ্রম এক্স গ্রাম অফ CO3। ভালো করে বোঝো, 100 গ্রাম দেয় আমার এত ml, তাহলে এক্স গ্রাম কত দেবে, তাহলে এক্স ইন্টু এটা বাই 100। ক্লিয়ার? তাহলে 2 to 4 ইন্টু এক্স ml, এত ml CO2 দেবে। ঠিক আছে? আর এত গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট দেয় এত ml CO2, তাহলে 1.5 মাইনাস এক্স গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট কত CO2 দেবে, এতটা CO2 দেবে। তাহলে আমার টোটাল CO2 কত, এইটা প্লাস কোথায় গেল আরেকটা এত, এটা হচ্ছে কি আমার টোটাল CO2। তাহলে আমি অ্যাকর্ডিং টু গিভেন ডাটা আমি বলতে পারি এইটা প্লাস এটা ইকুয়াল টু 360, কারণ এটাই তো বলেছে যে এই মিক্সচারটাকে হিট করলে আমার এত ml CO2 দেয়। তা আমিও আলাদা আলাদা করে দুটো বার করলাম যে টোটাল CO2 বেরোচ্ছে আমার এত, তো টোটাল CO2 এটা ইকুয়াল টু এটা লিখতে পারি। তাহলে এক্স ইকুয়াল টু ক্যালকুলেট করলে পাবো এখানে 0.9376। তাহলে ক্যালসিয়াম কার্বনেট আছে এতটা, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কত আছে 1.5 মাইনাস এটা করলে আসছে 0.5624। সিমিলারলি এভাবে পার্সেন্টেজ বার করে নেবো। পার্সেন্টেজ কী করবো, এই ভ্যালুটা 0.9376 বাই 1.5 ইন্টু 100, আর এর ক্ষেত্রে করবো 0.5624 বাই 1.5 ইন্টু 100। সিমিলার এখান থেকে করে এই অ্যান্সারটা আসবে 62.5 আর এটা 37.5। ক্লিয়ার? এরপরে যে নিউমেরিক্যালটা আসছে সেটা দেখবো। বলছে ইগনিশন অফ এ উডেন ম্যাচ স্টিক ইনভলভস দ্য কম্বাশন অফ P4H3 in oxygen of air to produce a white smoke of P4O10 and gaseous sulfur oxide. Calculate the volume of SO2 formed at 27 degree centigrade and 770 millimeter of Hg, 770 millimeter of Hg pressure from the combustion of এত গ্রাম অফ P4H3, যেখানে P এর অ্যাটমিক ওয়েট বলে অ্যাটমিক মাস বলে দিয়েছে, সালফারে বলে দিয়েছে, অক্সিজেনে বলে দিয়েছে। তাহলে কি বলেছে, একটা দেশলাই কাঠিকে যদি আমি অক্সিজেনে ইগনাইট করি সেখান থেকে সেই দেশলাই কাঠিতে P4H3 থাকে। ঠিক আছে? P4H3 এই ফসফরাসের এই সালফাইডটা থাকে, সে অক্সিজেনে ইগনাইট হয়ে বলেছে P4O10 দেয় আর সালফার অক্সাইড দেয়। তাহলে বলতে চাইছে আমাকে যে ক্যালকুলেট দ্য ভলিউম অফ, মানে এত 27 ডিগ্রি সেন্টিগ্রেড আর 770 মিলিমিটার অফ Hg প্রেশারে কত আয়তন SO2 উৎপন্ন হয় সেটা বার করতে বলেছে। তাহলে আমি যেহেতু বলে দিয়েছে আমাকে এটার সাথে এটা রিয়াকশন করে এই দুটো দেয়, আমি লিখে ব্যালেন্স করে নেবো নিজের মতো। ব্যালেন্স করে কি করবো, এর মলিকুলার ওয়েট দেখবো, আর এখানে SO2টা গ্যাস, এখানে কতটা SO2 হয়েছে সেটা দেখবো। 1 মোলের জন্য 22.4 লিটার, তাহলে 3 মোলের জন্য 3 ইন্টু এত লিটার, তাহলে 220 গ্রাম থেকে পাওয়া যায় আমার এত লিটার। তাহলে আমাকে কত গ্রামের জন্য দেখতে হচ্ছে 0.0546, তাহলে 0.0546 গ্রামে P4H3 থেকে পাওয়া যায় আমার এত লিটার অফ SO2, তাই তো? এবার এই যে আমি এই জিনিসটা করছি এগুলো কিন্তু প্রত্যেকটা 22.4 মানে কেটা মানে এসটিপি, তাহলে আমি এগুলো এসটিপিতে দেখেছি। তাহলে আমাকে দেখতে হবে কিসে, এসটিপি মানে আমি এসটিপি মানে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, মানে আমি 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, বা এখানে 1 অ্যাটমসফিয়ারিক বলবো না, এখানে P2 যেটাকে আমি সেটাকে ধরবো 760 মিলিমিটার অফ Hg, মানে 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু এখানে 760 মিলিমিটার অফ Hg। আর টেম্পারেচারটা 273 T2টা, আর V2টাও আমি জানি, V2টাও কত 0.0166। ক্লিয়ার? আর আমাকে বার করতে হবে 770 মিলিমিটার অফ Hg প্রেশারে আর 300 কেলভিন টেম্পারেচারে। তো এখানে আমি V1টাকে বার করে নেবো, সেই একই ফর্মুলা P1 V1/T1 ইকুয়াল টু P2 V2/T2, তাহলে আমার V1 পাবো এত। ক্লিয়ার? তাহলে আমার 27 ডিগ্রি সেন্টিগ্রেড আর এত মিলিমিটার অফ Hgতে যদি আমি এত গ্রাম P4H3কে যদি আমি
কম্বাসন করি তাহলে এত লিটার SO2 পাবো। ক্লিয়ার? এরপরে নিউমেরিক্যালটা দেখব। এরপরে নিউমেরিক্যালটা কি বলছে, দ্য ভলিউম অফ ওয়ান অ্যাটম অফ মেটাল এম, ক্যাপিটাল এম, মেটালটাকে ক্যাপিটাল এম বলেছে, ইজ 1.66 ইন্টু 10⁻³ সেমি কিউব। ফাইন্ড দ্য অ্যাটমিক মাস অফ এম। বলছে গিভেন দ্য ডেন্সিটি অফ এম ইকুয়াল টু 2.7 গ্রাম পার সেমি কিউব। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে একটা অ্যাটমের ভলিউম আমার এত, তাহলে আমার অ্যাভোগাড্রো সংখ্যক অ্যাটমের ভলিউম কত? কি করব, এইটা ইন্টু 1.66 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, এটা করলে আসছে 9.996 সেমি কিউব। তাহলে এটা অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউলের ভলিউম হচ্ছে এটা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউলের মাসই হবে তার অ্যাটমিক ওয়েট। তো ভলিউম থেকে মাস কী করে বার করবো? জাস্ট আমি ডেন্সিটি দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। ডেন্সিটি দিয়ে, কারণ ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, বা ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, সেই ফর্মুলা দিয়ে আমি বার করে নেবো মাসটা, ডেন্সিটি ইন্টু ভলিউম। সেটা করলেই আমি এখানে মাস পেয়ে যাবো। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউলের মাস হচ্ছে আমার এটা, তাহলে অ্যাটমিক ওয়েট অফ দ্য মেটাল ইজ এটাই। ক্লিয়ার? এটা হয় 26.990, এই হবে অ্যান্সার। এর পরের নিউমেরিক্যালটা দেখি কি বলছে। বলছে হিমোগ্লোবিন ওয়াজ ফাউন্ড টু কন্টেন্ট 0.335% আয়রন, অ্যাটমিক ওয়েট অফ আয়রন বলে দিচ্ছে 56, দ্য মলিকুলার ওয়েট অফ হিমোগ্লোবিন ইন is 1.67 into 10⁴, ফাইন্ড দ্য নাম্বার অফ আয়রন অ্যাটমস ইন হিমোগ্লোবিন। ঠিক আছে, বলেছে হিমোগ্লোবিনে এত পার্সেন্ট আয়রন আছে, ঠিক আছে, আর হিমোগ্লোবিনের মলিকুলার ওয়েট বা আণবিক গুরুত্ব বলে দিয়েছে এত, যে ফাইন্ড দ্য নাম্বার অফ আয়রন অ্যাটম ইন হিমোগ্লোবিন, মানে এই এত গ্রাম হিমোগ্লোবিনে কটা আয়রন আছে সেটা বার করতে বলেছে। তাহলে আমার মলিকুলার ওয়েট অফ হিমোগ্লোবিন বলে দিয়েছে এটা, তাহলে আমি বলতে পারি 1 গ্রাম মোল হিমোগ্লোবিন মানে কি, তার মলিকুলার ওয়েট অফ হিমোগ্লোবিন মানে এটাই একই। তাহলে আয়রন আছে আমার এত পার্সেন্ট কার, হোয়াট, এর এত পার্সেন্ট আয়রন আছে। তাহলে আয়রন কন্টেন্ট ইন এত গ্রাম কত হবে, এইটা ইন্টু এইটা বাই 100, তাই তো করেছি। সেটা করলে আমার আসছে এত গ্রাম। তাহলে আমার এত গ্রাম হিমোগ্লোবিনে আছে আমার এত গ্রাম আয়রন। ক্লিয়ার? এত গ্রাম আয়রন মানে কটা আয়রন বা কত মোল সেটা বার করে নিই। এটা এত গ্রাম আয়রন মানে কিন্তু বেসিক্যালি একটাই আয়রন, কারণ নাম্বার অফ গ্রাম অ্যাটম বা নাম্বার অফ মোল যদি বলি, এখানে গ্রাম মোল দরকার নেই, না মোল কেন বলছি সরি, নাম্বার অফ গ্রাম অ্যাটম মানে কতগুলো অ্যাটম আছে সেটা কি করে বার করতে হয়, তার ওয়েট বাই তার অ্যাটমিক ওয়েট। ওয়েট বাই অ্যাটমিক ওয়েট করলে কী পাওয়া যায়, গ্রাম অ্যাটম পাওয়া যায়। তাহলে নাম্বার অফ গ্রাম অ্যাটম কত আছে আমার 1, তাহলে আমার এত গ্রাম বা 1 মোল হিমোগ্লোবিনে আমার একটা আয়রন অ্যাটম আছে। ক্লিয়ার? তো এটা বাই এটা করলে নিয়ারলি ইকুয়াল টু 1ই আসে। এরপরে দেখব আরেকটা ফর্মুলা, যে কি পড়বে এবার, হচ্ছে ডিটারমিনেশন অফ অ্যাটমিক মাস অফ এলিমেন্ট বাই ডুলং অ্যান্ড পেটিটস ল। ঠিক আছে, বলছে ডুলং পেটিট ল অনুযায়ী অ্যাটমিক মাস কীভাবে বার করা হয়। ঠিক আছে, তো এদের ডুলং পেটিট লটা কি বলছে, অ্যাট অর্ডিনারি টেম্পারেচার দ্য স্পেসিফিক হিট অল দ্য সলিড এলিমেন্টস এক্সেপ্ট কার্বন, বোরন, সিলিকন আর বেরিলিয়াম আর অলওয়েজ সেম অ্যান্ড নিউমেরিক্যালি ইকুয়াল টু 6.4 অ্যাপ্রক্সিমেটলি। আর কি বলেছিল, আর বলেছিল দ্য প্রোডাক্ট অফ অ্যাটমিক মাস অ্যান্ড স্পেসিফিক হিট ইজ নোন অ্যাজ অ্যাটমিক, দ্য প্রোডাক্ট অফ অ্যাটমিক মাস অ্যান্ড স্পেসিফিক হিট ইজ নোন অ্যাজ অ্যাটমিক হিট, এটা বলেছিল ডুলং অ্যান্ড পেটিট। তাহলে কি বলতে চাইছে, সাধারণ তাপমাত্রায় প্রত্যেক কঠিন মৌলের ব্যতিক্রম হলো গিয়ে কার্বন, বোরন, সিলিকন, বেরিলিয়াম। তাহলে কি বলছি, সাধারণ তাপমাত্রায় প্রত্যেক কঠিন মৌলের স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ এর মান হয় 6.4। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে, একদম পিওর নয়, ঠিক আছে, কাছাকাছি 6.4-এর কাছাকাছি। তাহলে আর বলেছে কি, যে অ্যাটমিক মাস আর আপেক্ষিক তাপের গুণফলই হচ্ছে গিয়ে তার পারমাণবিক তাপ। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি অ্যাটমিক মাস ইকুয়াল টু স্পেসিফিক হিট, এটা ইকুয়াল টু হচ্ছে কি 6.4। এটাও একটা বলেছিল যে অ্যাপ্রক্সিমেটলি এটা হয়, যে অ্যাটমিক মাস ইন্টু স্পেসিফিক হিট ইকুয়াল টু 6.4 হয়, এটা অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, তাহলে
আমি এখানে লিখতে পারি যে অ্যাপ্রক্সিমেট অ্যাটমিক মাস ইকুয়াল টু কী লিখতে, এটা তো অ্যাপ্রক্স হলো, তাহলে অ্যাপ্রক্সিমেট অ্যাটমিক মাস ইকুয়াল টু কী লিখতে হয় 6.4 বাই স্পেসিফিক হিট, মানে এটা বাই এটা 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 যদি নিচে আনি মানে এই টোটালটা যে ভ্যালুটা এটাও তো একটা অ্যাপ্রক্স ভ্যালু, তাহলে এটাকে আমি বলতে পারি অ্যাপ্রক্সিমেট অ্যাটমিক মাস। ঠিক আছে, এই অ্যাপ্রক্সি অ্যাটমিক মাস থেকে কীভাবে অ্যাটমিক মাস বার করতে হয় সেটা দেখবো। কী করতে হয়, আমরা আবার ভ্যালেন্সি মানে কি জানি, অ্যাপ্রক্সিমেট অ্যাটমিক মাস ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট মাস। তো এই যে ভ্যালুটা করবো এটা করে দেখবো একটা ফ্র্যাকশনাল ভ্যালু আসছে, তো সেটাকে আমরা হোল নাম্বারে নেবো, কারণ ভ্যালেন্সি হোল নাম্বারে হয়। ঠিক আছে, তো হোল নাম্বার ভ্যালেন্সি পেয়ে গেলাম, যেই ভ্যালেন্সি পেয়ে গেলাম সেটাকে আবার যদি ইকুইভ্যালেন্ট মাস ইন্টু ভ্যালেন্সি আবার কি অ্যাটমিক মাস, এই যে অ্যাটমিক মাসটা পাবো এটা হলো কি অ্যাকুরেট অ্যাটমিক মাস বা অ্যাকচুয়াল অ্যাটমিক মাস। ঠিক আছে, বোঝা গেছে, এটাই অ্যাকুরেট, আর এইগুলো কিন্তু অ্যাপ্রক্সিমেট যেগুলো বার করছিলাম। তাহলে কী করলাম, প্রথমে আমি অ্যাপ্রক্সিমেট অ্যাটমিক মাস করলাম, তারপরে এখানে ভ্যালেন্সি বার করছি। ভ্যালেন্সিতে কী করছি আমি, ভ্যালেন্সিতে একটা অ্যাপ্রক্সিমেশন করছি, মানে কী করছি, যেটা আমার ভগ্নাংশ আসছে সেটাকে আমি হোল নাম্বারে নিয়ে নিচ্ছি, পূর্ণ সংখ্যায় নিয়ে নিচ্ছি, তারপরে সেই ভ্যালেন্সিটাকে ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে আবার মাল্টিপ্লাই করছি, যেই ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমার অ্যাকুরেট অ্যাটমিক মাস। তো এই হচ্ছে কি আমার রুল। আরেকটা কীভাবে বার করা যায়, আরেকটা রুল আছে, বলছে বাই অ্যাপ্লাইং মিৎসার্লিস ল অফ আইসোমরফিজম। ঠিক আছে, আইসোমরফিজম। ঠিক আছে, তো এই রুল অনুযায়ী কী করে করা যায়, ধরো বলছে লেট এ সল্ট অফ অ্যান এলিমেন্ট ই ইজ আইসোমরফাস উইথ K2SO4। আইসোমরফাস মানে হলো কি সমাকৃতি আর কি। ঠিক আছে, সমাকৃতি সম্পন্ন, ভালো করে বললে মানে এই মিৎসার্লিসের সমাকৃতি রুল বলে। ঠিক আছে, এটাকে তো সেটা বলে সমাকৃতি সম্পন্ন, মানে একটা এলিমেন্ট ই তার সলটা হচ্ছে গিয়ে K2SO4 এর সাথে সমাকৃতি সম্পন্ন, মানে আইসোমরফাস এর স্ট্রাকচারটা, অ্যান্ড দ্য সল্ট কন্টেন্স a% অফ ই। ঠিক আছে, অ্যাটমিক মাস অফ ই ইজ টু বি ডিটারমাইন্ড। ঠিক আছে, ই এর অ্যাটমিক মাস আমাদের বার করতে হবে। এবার একটা জিনিস দেখো কী করে করতে হয় এগুলো, বলছে সিন্স দ্য সল্ট অফ ই ইজ আইসোমরফাস উইথ K2SO4, সো দ্য ফর্মুলা অফ দ্য সল্ট শুড বি K2EO4। ঠিক আছে, অ্যাকর্ডিং টু মিৎসার্লিস ল কী হবে, ওটা যেহেতু K2SO4 এর সাথে যেহেতু আইসোমরফাস, তাই এর ফর্মুলা হবে K2EO4। ঠিক আছে, সো নাও দ্য মলিকুলার মাস অফ K2EO4 কী করে বার করবো, পটাশিয়াম কত হয় 2 × 39, এটাকে আমি এর আমি ধরে নিচ্ছি অ্যাটমিক মাস এক্স, আর এর ধরে নিচ্ছি 4 × 16, এটা করলে আসছে আমার 142 প্লাস এক্স। তাহলে পার্সেন্টেজ অফ ই কত আছে, পার্সেন্টেজ অফ ই ইন দ্য সল্ট কত হবে, এক্স বাই 142 প্লাস এক্স ইন্টু 100, তাই তো, এক্স আর ই কতটা আছে এক্স, টোটালটা কত এটা ইন্টু 100, তাহলে পার্সেন্ট অফ ই কত এত। তাহলে আমি অ্যাকর্ডিং টু প্রবলেম কী ধরেছিলাম, আমার ই আছে a%, তাহলে আমি আবার ক্যালকুলেশন করে দেখছি এতটা, তাহলে এটা ইকুয়াল টু এ। তাহলে এখান থেকে আমি ই এর অ্যাটমিক মাস বার করে নিতে পারবো, বা কোনো এলিমেন্টের অ্যাটমিক মাস আমি বার করে নিতে পারবো। একটা ম্যাথ দেখাচ্ছি সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, এবার দেখো দুটো যে ফর্মুলা দেখলাম, তো দুটোরই নিউমেরিক্যাল দেখে নিই, সবচেয়ে ভালো হবে। এটা প্রথম নিউমেরিক্যালটা আসছে কি বলছে, স্পেসিফিক হিট অফ ম্যাগনেশিয়াম ইজ 0.262, মানে ম্যাগনেশিয়ামের আপেক্ষিক তাপ বলে দিচ্ছে 0.262, অ্যান্ড ম্যাগনেশিয়াম ক্লোরাইড কন্টেন্স 25.5% বাই ওয়েট অফ ম্যাগনেশিয়াম, মানে 25.5% ম্যাগনেশিয়াম আছে ম্যাগনেশিয়াম ক্লোরাইডে। ডিটারমাইন দ্য অ্যাটমিক মাস ভ্যালেন্সি অফ ম্যাগনেশিয়াম। ঠিক আছে, কী বার করতে বলেছে, ম্যাগনেশিয়ামটার পারমাণবিক ভর আর যোজ্যতা বার করতে বলেছে। বলছে অলসো দ্য ফর্মুলা ওয়েট অফ ম্যাগনেশিয়াম ক্লোরাইড। ঠিক আছে, ম্যাগনেশিয়াম ক্লোরাইডের ফর্মুলা ওয়েট বার করতে বলেছে। ঠিক আছে, তো ম্যাগনেশিয়াম ক্লোরাইড ফর্মুলা ওয়েট আমরা জানি কী হয় MgCl2, তো সেটাই বার করে দেখব। ঠিক আছে, তো কী করে বার করতে হয় দেখব। আমাকে কি বলেছে যে আমার এত পার্সেন্ট আমার ম্যাগনেশিয়াম আছে, তাহলে ক্লোরিন কতটা আছে বাকিটা, তাহলে 74.5। আবার আমরা ইকুইভ্যালেন্ট ওয়েটে পড়েছিলাম যে তাহলে আমি এখানে বলতে পারি এত গ্রাম ক্লোরিন কম্বাইন করে এত গ্রাম ম্যাগনেশিয়ামের সাথে, তাহলে 35.5 গ্রাম ক্লোরিন যত সাথে কম্বাইন করে সেটাই তার কি ইকুইভ্যালেন্ট ওয়েট। এটাই তো আমরা পড়েছিলাম ইকুইভ্যালেন্ট ওয়েটের ডেফিনেশন থেকে, যে 35.5 গ্রাম ক্লোরিন যত গ্রাম কোনো এলিমেন্টের সাথে কম্বাইন করে সেটাই হচ্ছে গিয়ে সেই এলিমেন্টটার ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে এই ম্যাগনেশিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট পেয়ে গেলাম। এবার আমরা ডুলং পেটিট ল অনুযায়ী কি জানি, অ্যাটমিক মাস অফ দ্য মেটাল ইকুয়াল টু স্পেসিফিক হিট ইকুয়াল টু 6.4, এটা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু। তাহলে
আমি এখান থেকে অ্যাপ্রক্সিমেট অ্যাটমিক মাস বার করতে পারবো। তাহলে অ্যাপ্রক্সিমেট অ্যাটমিক মাস কী হবে, 6.4 বাই ওর আপেক্ষিক তাপ বলে দিয়েছে 0.62, এটা করে আসছে আমার। এটা কি পেলাম, অ্যাপ্রক্সিমেট অ্যাটমিক মাস। এবার কী ছিল আমার, ভ্যালেন্সি বার করতে হবে। ভ্যালেন্সি কী করবো, অ্যাপ্রক্সিমেট অ্যাটমিক মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। ইকুইভ্যালেন্ট ওয়েট আগে বার করেছিলাম, তো সেটা করলে আসছে 2.0098। এবার এর হোল নাম্বার কত হবে, 2, কারণ 2-এর কাছাকাছি এটা, তাই এটা হবে 2। তাহলে আমার এক্স্যাক্ট বা অ্যাকচুয়াল বা অ্যাকুরেট অ্যাটমিক মাস কত, আমার ভ্যালেন্সি ইন্টু ইকুইভ্যালেন্ট ওয়েট, এটা করলে আসছে আমার এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যাটমিক মাস বা অ্যাকুরেট অ্যাটমিক মাস। আর তাহলে আমি দেখলাম ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি কত, 2, আর ক্লোরিনের ভ্যালেন্সি 1। তাহলে ফর্মুলা অফ ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে MgCl2। ক্লিয়ার? এইভাবে ম্যাথগুলোকে করতে হয়, ঠিক আছে। দিয়ে দেবো কিছু প্রবলেম, ট্রাই করবে। তো এরপরে যেটা মিৎসার্লিসের ল দিয়ে একটা দেখি, একটা আইসোমরফিজম যে ফর্মুলা, তো কী বলছে, পটাশিয়াম ম্যাঙ্গানেট অ্যান্ড পটাশিয়াম পটাশিয়াম ক্রোমেটের ফর্মুলা বলে দিয়েছে, ঠিক আছে। K2CrO4 আর আইসোমরফাস টু ইচ আদার। বলছে পটাশিয়াম ম্যাঙ্গানেট এটা আইসোমরফাস, মানে সমাকৃত স্ট্রাকচার বা সমাকৃতি সম্পন্ন, মানে একই রকম স্ট্রাকচার দেখাবো। মানে আইসোমরফাস মানে মনে রাখবে তাদের ফর্মুলাগুলো একই রকমের হয়, ঠিক আছে। মানে পটাশিয়াম ম্যাঙ্গানেট আর পটাশিয়াম ক্রোমেট আইসোমরফাস, মানে পটাশিয়াম ম্যাঙ্গানেটের ফর্মুলা আমি ধরে নেবো K2MnO4, ঠিক আছে। ক্রোমিয়ামের জায়গায় জাস্ট ম্যাঙ্গানিজ বসে যাবে, K2MnO4। ক্লিয়ার? তাহলে পটাশিয়াম ম্যাঙ্গানেট আর পটাশিয়াম ক্রোমেট আর আইসোমরফাস টু ইচ আদার, পার্সেন্টেজ অফ ম্যাঙ্গানিজ বাই মাস প্রেজেন্ট ইন পটাশিয়াম ম্যাঙ্গানেট ইজ এত। তো পটাশিয়াম ম্যাঙ্গানেটের ম্যাঙ্গানিজের শতকরা হিসাব বলেছে 27.86। ডিটারমাইন দ্য অ্যাটমিক মাস অফ ম্যাঙ্গানিজের পারমাণবিক ভর বার করতে বলেছে। তাহলে যেহেতু আমি কি বলে দিয়েছে, পটাশিয়াম ক্রোমেট ইজ আইসোমরফাস উইথ পটাশিয়াম ম্যাঙ্গানেট, সো অ্যাকর্ডিং টু মিৎসার্লিস ল অফ আইসোমরফিজম দ্য ফর্মুলা অফ পটাশিয়াম ম্যাঙ্গানেট শুড বি K2MnO4। এই লাইনটাই কিন্তু বোঝার লাইন, আর বাকিটা ইজি। বাকিটা যেরকমভাবে আগে করলে যেসব ম্যাথ করছি একই রকম প্রায়। আমি ধরে নিচ্ছি যে আমাকে ম্যাঙ্গানিজ বার করতে হবে, এবং ম্যাঙ্গানিজের অ্যাটমিক মাস ধরে নিচ্ছি আমি A। তাহলে টোটাল মলিকুলার রেট কত হবে, পটাশিয়াম কত হয় 39 করে, 2 × 39 প্লাস A 4 × 16 করলে হবে 1 প্লাস A প্লাস 142। ক্লিয়ার? তাহলে আমার পার্সেন্টেজ অফ ম্যাঙ্গানিজ কত হবে, ম্যাঙ্গানিজ কত ধরেছি আমি, A আছে, আর টোটাল মলিকুলার কত A প্লাস 142। তাহলে পার্সেন্টেজ অফ ম্যাঙ্গানিজ কত হবে, A প্লাস 142 × 100, এটা হলো কি পার্সেন্টেজ। তাহলে আমার অ্যাকর্ডিং টু প্রবলেম বলতে পারি এটা ইকুয়াল টু 27.86। এখান থেকে ক্যালকুলেট করলে আমি এর ভ্যালু পেয়ে যাব। তাহলে অ্যাটমিক মাস অফ ম্যাঙ্গানিজ শুড বি 54.84। ঠিক আছে, এই ম্যাথগুলো একটু ভালো করে দেখবে, আরও আমি কিছু প্রবলেম দিয়ে দেবো, ট্রাই করবে, ঠিক আছে। এটা 54.84 আছে, ঠিক আছে।